জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দেশের অন্যতম একটি কঠিন এক্সাম এবং দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস এক্সাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির কিছু যে লুফোলগুলি এখন জনগণের সামনে উঠে আসছে সেগুলি নিয়ে। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই ইউপিএসসি পরীক্ষাটি দিয়ে থাকে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, এই ছাত্রছাত্রীরা যারা এই পরীক্ষার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছে, তারা যদি কখনো জানতে পারে যে তারা যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটি আমাদের দেশের বেশ কিছু ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তিরা শুধুমাত্র টাকা এবং ইন্টারনাল কিছু ক্ষমতা বা বিভিন্ন রকম সেটিং এর মাধ্যমে সেই লক্ষ্য বা সেই স্বপ্ন খুব সহজেই তারা উপার্জন করে নিচ্ছে, তাহলে তাদের কেমন লাগবে? আমাদেরও কি ইউপিএসসির প্রতি, দেশের সেই সর্বোচ্চ পরীক্ষার প্রতি আর সেই রকম সম্মান থাকবে? আজকে বিস্তারিত এই সব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কেন আমি এই ইউপিএসসির কথা আজকে বলছি, কাদের জন্য বলছি, বা বিশেষ করে কার জন্য ইউপিএসসি পরীক্ষার লুপহোল গুলো আরো বেশি করে জনতার সামনে চলে আসছে, সেগুলো নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইনি হলেন পূজা খেটকার। ইনার জন্য ইউপিএসসি পরীক্ষা বহু মানুষের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পূজা পুনের একটি ট্রেনিং সেন্টার থেকে নিজের আইএস ট্রেনিং করছিলেন এবং এই আইএস ট্রেনিং চলাকালীন তার যে হাবভাব এমন হয়ে দাঁড়িয়েছিল যে তিনি কোনো সিভিল সার্ভেন্ট নয়, তিনি একজন রাজকুমারী। তিনি নিজের বিলাসবহুল অডি গাড়ির জন্য একটি লাল বাতি, একটি বিশেষ নম্বর প্লেট এবং মহারাষ্ট্র সরকারের একটি বোর্ড দাবি করেন। এছাড়াও তার শখের তালিকায় ছিল নিজস্ব একটি প্রাইভেট চেম্বার এবং তার সর্বদা দেহ রক্ষার জন্য একটি কনস্টেবল। এছাড়াও আরো বহু জিনিস তার শখের তালিকায় স্থান পায়। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার পাথারডি অঞ্চলে জন্ম হয় পূজা খেটকারের। পূজার পিতা দিলীপ খেটকারও একজন আইএস অফিসার। তিনি মহারাষ্ট্রের দূষণ নিয়ন্ত্রক বোর্ডে চাকরি করতেন। পূজার পিতা এই অফিসার হওয়ার সঙ্গে সঙ্গে একজন রাজনৈতিক নেতাও বটে। বিগত 2024-এর লোকসভা নির্বাচনে তিনি বঞ্চিত বহুজন অঘরী পার্টি থেকে প্রার্থী হয়েও দাঁড়ান। পূজার মা মনোরমা খেটকারও নিজের এলাকার পঞ্চায়েত প্রধান এবং তিনিও নিজের কুকীর্তির জন্য বেশ কুখ্যাত, যদিও আজকে আমরা সেই সব আলোচনায় যাচ্ছি না। পূজা নিজের এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেন পুনে থেকে এবং 2019-এ তিনি ইউপিএসসি পরীক্ষায় বসেন। ইউপিএসসি পরীক্ষায় বসে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে র্যাঙ্কও করেন, কিন্তু এই র্যাঙ্ক তিনি প্রাপ্ত করেন তার ওবিসি কোটার দৌলতে। কিন্তু সেই বছর তার ওবিসি কোটার কিছু টেকনিক্যাল ইস্যু এসে যাওয়ার ফলে তার এই সম্পূর্ণ প্রসিডিওরটি পেন্ডিং এ হয়ে যায়। 2021-এ পূজা পুনরায় ইউপিএসসি পরীক্ষা দেয় এবং এই বছর পুনরায় পূজা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে র্যাঙ্ক করেন। কিন্তু এই বছর এই র্যাঙ্ক প্রাপ্ত করার জন্য তিনি দুই ধরনের সংরক্ষণ কোটার ব্যবহার করেন, একটি ওবিসি কোটা এবং অপরটি পিডব্লিউবিডি কোটা। পূজা ইউপিএসসি কমিটিকে জানায় যে তিনি দুই রকম ভাবে শারীরিক অক্ষমতার শিকার, একটি তার দৃষ্টিশক্তিতে তার দুর্বলতা রয়েছে এবং অপরটি তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু এরপর শুরু হয় ঘটনায় নতুন টুইস্ট। 2022-এর 22 সেপ্টেম্বরে পূজাকে দিল্লি এইমস থেকে তার শারীরিক অক্ষমতার সত্যতা যাচাইয়ের জন্য তাকে দিল্লি এইমসে পরীক্ষা নিরীক্ষার জন্য ডাকা হয়। কিন্তু পূজা প্রথমবার এই ডাককে প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীকালে আরো 6 বার দিল্লি এইমসের তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় যে তিনি যেন এসে তার মেডিকেল টেস্ট কমপ্লিট করেন, কিন্তু পূজা পরপর 6 বার এই ডাককে প্রত্যাখ্যান করেন। অবশেষে দিল্লি এইমস ডিওপিটির কাছে চিঠি লিখে জানায় যে তারা যেন পূজার ক্যান্ডিডেট পদকে খারিজ করে দেয়, তার কারণ পূজা চূড়ান্ত রকম দিল্লি এইমসের সঙ্গে অসহযোগিতা করছেন এবং মেডিকেল টেস্ট করাতে তিনি একদমই ইচ্ছুক নয়। আপনারা যারা জানেন না ডিওপিটি কি, তাদেরকে আমি জানিয়ে রাখি, ডিওপিটি ইউপিএসসি তে যে সকল ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয় তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং সংক্রান্ত বিষয়গুলি ডিওপিটি দেখাশোনা করে। অবস্থা বেগতিক দেখে পূজা দ্বারস্থ হয় মহারাষ্ট্র হাইকোর্টের। সেখানে তার আইনজীবী হাইকোর্টকে জানায় যে পূজাকে দিল্লি এইমসের তরফ থেকে তার দৃষ্টিশক্তি জনিত যে দুর্বলতা রয়েছে সেটার সত্যতা যাচাই করার জন্য দিল্লি এইমস পূজার একটি এমআরআই টেস্ট করতে চায় এবং পূজা যেহেতু মানসিক রোগের শিকার তাই এমআরআই টেস্টের প্রতি পূজা ভীষণ রকম ভাবে আতঙ্কিত।
এই সবকিছু শোনার পর মহারাষ্ট্র হাইকোর্ট দিল্লি এমসকে নির্দেশ দেয় যে তারা যেন এমআরআই বাদেই পূজার মেডিকেল টেস্ট সম্পন্ন করে, এবং এরপর কি হয় আমরা কেউ জানি না। এর কিছুদিন পর হঠাৎ পূজার আইনজীবী জানান যে পূজা এমআরআই টেস্ট সম্পন্ন করেছেন, কিন্তু এই টেস্ট তিনি দিল্লি এমস থেকে করাননি, এই টেস্ট তিনি করিয়েছেন একটি প্রাইভেট হসপিটাল থেকে। তো এটা তো গেল পিডব্লিউডি পরীক্ষাকে বাইপাস করার কথা। আমি এছাড়াও বলেছিলাম যে পূজা দুটো কোটার সংরক্ষণের মাধ্যমে এবছরের র্যাঙ্ক প্রাপ্ত করেছিলেন। তো একটি তো গেল এই পিডব্লিউডি, এবং অন্য যে কোটা পূজা অ্যাপ্লাই করেছিলেন এই নিজের র্যাঙ্ক প্রাপ্ত করার জন্য, সেটি হলো ওবিসি কোটা। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো ওবিসি ক্যান্ডিডেটের পিতা বা মাতা যদি সরকারি ক্ষেত্রে গ্রুপ এ অথবা গ্রুপ বির কোনো অফিসার র্যাঙ্কিং এ চাকরি করে, অথবা সেই পিতামাতার যদি বার্ষিক ইনকাম 8 লাখ টাকার বেশি হয়, তখন সেই ক্যান্ডিডেট কোনোভাবেই ওবিসির সংরক্ষণের তালিকায় পড়ে না। এবং এক্ষেত্রে পূজার বাবা মাকে তো ছেড়েই দিন, পূজার নিজস্ব ইনকাম ছিল বছরে প্রায় 48 লক্ষ টাকার মতো, এবং এর পরেও সে ওবিসি রিজার্ভেশন পেয়ে যায়। এটা আমাদের সিস্টেমের কালে চড় ছাড়া আর কিচ্ছু না। শুধু পূজাই নয়, আরো বহু সিভিল অফিসারের নিয়োগ এবং তাদের নিয়োগ পরবর্তী কার্যকলাপ ভারতের সিভিল সার্ভিসকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এদেরই মধ্যে থেকে কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেরালার 2016 ব্যাচের আইএস অফিসার আসিফ কে ইউসুফ, ইনার উপরে অভিযোগ ওঠে যে তিনি ওবিসি কোটার মিস ইউজ করে সিভিল সার্ভিসে প্রবেশ করেন। দ্বিতীয় নামটি হলো পূজা সেঙ্গল, যাকে ইডি কালো টাকা সাদা করার কেসে গ্রেফতার করেন এবং তার বাড়ির থেকে প্রায় 19.5 কোটি টাকার মতো নগদ উদ্ধার হয়। বর্তমানে এই মহিলা রয়েছেন ইডি হেফাজতে। তৃতীয় উদাহরণটি হলো প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিং, যার উপর অভিযোগ রয়েছে যে তিনি হ্যান্ডিক্যাপ কোটার অপপ্রয়োগ করে ইউপিএসসি ক্র্যাক করেন। এছাড়াও গোপাল কৃষ্ণ রানাকি এবং ওয়াইভিভিজে রাজাশেখরের মতো আইএস অফিসারদেরও ইউপিএসসি ক্র্যাক করা নিয়ে বহু প্রশ্ন রয়ে গিয়েছে। ডিএম, এসডিও, কালেক্টর, এসপি এই ধরনের সম্মানীয় সিভিল অফিসারের পদগুলির উপরে যখন এই ধরনের কিছু অভিযোগ উঠে আসে, তখন সাধারণ মানুষের ভরসার জায়গাটাও অনেকাংশে হারিয়ে যায়। সত্যি কথা বলতে আমাদের দেশে সিভিল অফিসারদের বিরুদ্ধে তদন্ত করা এতটাও সোজা নয়। সবার প্রথমে সিভিল অফিসারদের বিরুদ্ধে তদন্ত করতে হলে তারা যেই রাজ্যে পোস্টেড সেই রাজ্যের রাজ্য সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়। বহু ক্ষেত্রে রাজ্য সরকার সিভিল অফিসারদের বিরুদ্ধে তদন্তের পারমিশন দেয় না। কেন দেয় না সেটা আপনারা ভালো মতোই বুঝতে পারছেন। আমি আপনাদের সামনে আরেকটি উদাহরণ তুলে ধরতে চাই। 2022-এ উত্তরপ্রদেশের কিছু আইএস অফিসারের উপরে প্রায় 2200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে, কিন্তু সেই সময়ে যখন সিবিআই উত্তরপ্রদেশ সরকারের কাছে সেই সকল আইএস অফিসারের বিরুদ্ধে তদন্তের জন্য একটি পারমিশন লেটার চায়, উত্তরপ্রদেশ সরকার সেই পারমিশন দিতে অস্বীকার করে। এছাড়াও আপনাদের মনে রয়েছে যে 2019-এ সিবিআই যখন আমাদের রাজ্যের একজন আইপিএস অফিসার রাজীব কুমারকে গ্রেফতার করতে আসে, তার ফলে সিবিআই এর কি পরিণতি হয়েছিল। একজন মন্ত্রী বা একজন বিধায়ক বা একজন সাংসদ 5 বছরের জন্য ক্ষমতায় থাকেন, কিন্তু একজন সিভিল অফিসার প্রায় 30 থেকে 35 বছর ক্ষমতার আলিঙ্গনে থাকেন। সেক্ষেত্রে একজন সিভিল অফিসার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তাহলে সেটা আমাদের সিস্টেমের জন্য কতটা ভয়াবহ হতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন। সুতরাং যদি ভালো পরিষেবা পেতে হয়, যদি সুন্দর একটি ভবিষ্যৎ লাভ করতে হয়, তাহলে সিস্টেমকে প্রশ্ন করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন এবং অন্যকেও ভাবান, এবং অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠুন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।